أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه سلم تسليما كثيرا. أما بعد. এই যে উপনিবেশবাদ, এটার বৈধতা কিভাবে দেয়া হয়েছিল? এই যে ভয়ঙ্কর জুলুম, এটার বৈধতা কিভাবে দেয়া হলো? প্রথম দিকে এটার বৈধতা দেওয়া হয়েছিল খ্রিস্টিয়ানিটির মাধ্যমে। খ্রিস্ট ধর্মের প্রসারের জন্য ইউরোপ উপনিবেশবাদ শুরু করে নাই, এটা ক্লিয়ার। উপনিবেশবাদের পেছনে মূল উদ্দেশ্য ছিল সম্পদ, টাকা, ক্ষমতা। কিন্তু তারা এই কাজটাকে উপস্থাপন করতে একটা মহান কাজ হিসেবে, আর এই কাজকে মহান প্রমাণের জন্য তারা খ্রিস্ট ধর্মকে ব্যবহার করত। এটা ছাড়াও উপনিবেশবাদের সাথে খ্রিস্টান মিশনারিদের একটা সম্পর্ক আছে। ইউরোপিয়ানরা দেখলো যে দখল করা অঞ্চলে মানুষরা যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে তাহলে তাদের মধ্যে বিদ্রোহের সম্ভাবনা কমে যায়। তো এই কারণে উপনিবেশবাদের সাথে সাথে খ্রিস্টান মিশনারিরাও ছড়ায় পড়লো, এবং মিশনারিদের যে হেডকোয়ার্টার গুলো ছিল, তাদের মূল কেন্দ্রগুলো এমন ভাবে তৈরি করা হইতো, এমন অবস্থানে তৈরি করা হইতো স্ট্র্যাটেজিক ভাবে, যাতে প্রয়োজনে সেগুলো সামরিক ঘাঁটির ভূমিকা পালন করতে পারে। সো খ্রিস্টান মিশনারিরা ইউরোপের উপনিবেশবাদের যে প্রকল্প, সেটার একটা অংশ ছিল। এটা হলো প্রথম দিকের কথা। প্রথম দিকে উপনিবেশবাদের বৈধতা দেওয়া হয়েছিল বাণিজ্য আর বাইবেলের নামে, কিন্তু ধীরে ধীরে এটা বদলাতে থাকে। সপ্তদশ শতাব্দী থেকে ইউরোপের চিন্তায় পরিবর্তন আসতে থাকে। খ্রিস্টান ওয়ার্ল্ড ভিউর জায়গা দখল করে নেয় সেকুলার লিবারালিজমের ওয়ার্ল্ড ভিউ, এবং এই সময় থেকে এনলাইটেনমেন্টের মূল্যবোধগুলো উপনিবেশবাদের বৈধতা তৈরিতে ভূমিকা রাখে। এটা কিভাবে? ইউরোপিয়ানরা বলে যে মানুষের মধ্যে বিভিন্ন লেভেল আছে, বিভিন্ন স্তর আছে, সব মানুষ এক পর্যায়ের না। আর এর মধ্যে সবচেয়ে উঁচু পর্যায়ের, সবচেয়ে উচ্চ পর্যায়ের মানুষ হলো ইউরোপিয়ানরা, অবভিয়াসলি। আরেকটা পয়েন্ট হলো যে ইতিহাসের গতি হলো সরল রৈখিক। ইতিহাস একটা সরল রেখার মতো। মানুষ আগে বর্বর ছিল, সময়ের সাথে সাথে সে সভ্য হচ্ছে, তার উন্নতি হচ্ছে, আর সভ্যতার চূড়া হলো অবভিয়াসলি ইউরোপ। তাই যেগুলো পিছায় পড়া সমাজ, যেগুলো বর্বর সমাজ, সেগুলোকে নিয়ন্ত্রণ করার অধিকার এবং এই বর্বর মানুষগুলোকে সভ্য করার অধিকার এবং দায়িত্ব ইউরোপের আছে। এটা হলো আরেকটা পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হলো ইউরোপের মূল্যবোধ এবং ইউরোপের যে চিন্তা, এগুলো সর্বজনীন, বৈশ্বিক, কারণ এগুলোর ভিত্তি হলো যুক্তি এবং বিজ্ঞান। তাই এগুলোর ভিত্তিতে বাকি দুনিয়াকে বিচার করতে হবে। তা আপনি যখন এই 3টে জিনিসকে একসাথে আনবেন, যে ইউরোপের মানুষ শ্রেষ্ঠ, ইউরোপ সভ্যতার চূড়া, এবং বাকি পৃথিবীকে সভ্য করার একটা দায়িত্ব ইউরোপের আছে, এবং ফাইনালি ইউরোপের চিন্তা এবং মূল্যবোধ চূড়ান্ত মাপকাঠি, তখন খুব সহজে এটা দিয়ে আপনি এই ধরনের কার্যক্রমকে বৈধতা দিতে পারবেন। কাজে ইউরোপ যখন খ্রিস্টান ছিল তখন বলা হইতো যে উপনিবেশবাদ ভালো, কারণ এটার মাধ্যমে বর্বরদেরকে খ্রিস্ট ধর্মের আলোতে আনা হচ্ছে। আর ইউরোপ যখন সেকুলার হইল তখন বলা শুরু করলো উপনিবেশবাদ ভালো, কারণ এটার মাধ্যমে বর্বরদের সভ্যতার আলোতে আনা হচ্ছে, এবং এটার জন্য যদি বল প্রয়োগ করতে হয়, যদি শক্তি প্রয়োগ করতে হয়, যদি জোর করে সভ্য বানাইতে হয়, তাহলে সমস্যা নাই। ইন্টারেস্টিংলি আজকের অনেক পশ্চিমাও একই কথা বলে। যেমন নাস্তিক স্যাম হ্যারিস বলে মুসলিমদেরকে জোর করে এনলাইটেন করতে হবে, জোর করে আলোকিত করতে হবে, সভ্য করতে হবে, এবং এই জন্য যেটা করতে হবে সেটা হলো মুসলিম বিশ্বে কিছু সেকুলার একনায়ক লাগবে, স্বৈরাচারী শাসন লাগবে, এমন কিছু শাসক লাগবে যারা জোর করে বিভিন্ন লিবারেল পলিসি মুসলিমদের উপর চাপায় দিবে, বিভিন্ন সেকুলার পলিসি মুসলিমদের উপর চাপায় দিবে, এবং এভাবে ধীরে ধীরে মুসলিমরা হয়তো আলোর পথে আসবে। অর্থাৎ দিন বদলাইছে কিন্তু তাদের চিন্তা বদলায়নি। তারা এখনো মনে করে যে তাদের চিন্তা ভাবনাই শ্রেষ্ঠ, এবং প্রয়োজনে জোর করে বোমা মেরে আমাদেরকে মুক্ত করতে হবে, আমাদেরকে সভ্য করতে হবে। এনলাইটেনমেন্টের চিন্তাবিদরা কিভাবে কলোনিয়ালিজমের পেছনে ভূমিকা রাখলো সেটার একটা স্পেসিফিক উদাহরণ দেখা যায়। জন লকের কথা মনে আছে? লিবারালিজমের জনক, ওই যে সহজাত অধিকারের ধারণা দিল। দেখেন এই যে এত অধিকারের কথা বলার পর এই লোকটা কিভাবে এই ভয়ঙ্কর জুলুমের বৈধতা দেওয়ার পিছনে ভূমিকা রাখলো। আমেরিকাতে ব্রিটিশদের দখলদারিত্ব নিয়ে একটা প্রশ্ন উঠছিল যে ইংল্যান্ডের কি অধিকার আছে নেটিভ আমেরিকানদের জমি ছিনায় নেওয়ার। জন লক এটার একটা উত্তর দিল, এবং এটার উত্তর দেওয়ার মাধ্যমে সে কলোনিয়ালিজমের একটা বৈধতা তৈরি করলো। সে বলল কোন জমির উপর মানুষের মালিকানা তৈরি হয় 2টা জিনিসের মাধ্যমে।
একটা হলো ওই জমিতে চাষ করার মাধ্যমে, আরেকটা হলো জমিতে সীমানা দেওয়ার মাধ্যমে, ঘের দেওয়ার মাধ্যমে। এই দুইটা কাজ করলে ওই জমির উপর আপনার মালিকানা থাকবে, এগুলো না করলে মালিকানা থাকবে না। নেটিভ ইন্ডিয়ান যারা ছিল তারা চাষবাস কম করতো, তারা মূলত শিকারী ছিল। আর চাষ করলেও তারা আসলে সীমানা দিত না, বেড়া দিত না, ঘের দিত না। আর এটা তারা কেনই বা দিবে? তাদের নিজের দেশে তারা যেভাবে ইচ্ছা থাকবে, তাদের জমি তারা যেভাবে ইচ্ছা ব্যবহার করবে, তাই না? কিন্তু লক যুক্তি দিল, যেহেতু নেটিভ আমেরিকানরা চাষ করে না এবং তারা জমিতে বাউন্ডারি দেয় নাই, তারা জমিতে সীমানা দেয় নাই, কাজেই তারা আসলে জমির মালিক না। ব্রিটিশরা ইচ্ছা করলে এই জমি ছিনাই নিতে পারবে। এভাবে জন লক ব্রিটিশদের জমি দখলের বৈধতা তৈরি করলো এবং নেটিভ আমেরিকানরা তাদের নিজেদের দেশে নিঃস্ব হয়ে গেল। নেটিভ আমেরিকানরা যখন তাদের নিজেদের জমি রক্ষা করতে গেল বা ব্রিটিশদের বাধা দিল যে তোমরা কেন আমাদের জমি ছিনাই নিচ্ছ, তখন ব্রিটিশরা তাদের হত্যা করলো এবং তারা এটাকেও জাস্টিফাই করলো। কিভাবে? ওই যে ন্যাচারাল রাইটস, মানুষের অধিকার আছে জীবন, স্বাধীনতা এবং সম্পদ রক্ষার। ব্রিটিশরা বলল যে এই জমিতে এখন আমাদের, তোমরা চাষ করো না, তোমরা বেড়া দাও নাই, আমরা দিছি, এর মাধ্যমে এই জমি আমাদের হয়ে গেছে। এখন তোমরা এই জমি আমাদের কাছ থেকে ছিনাই নিতে আসছো, তোমরা আগ্রাসনকারী। মানুষের সহজাত অধিকার আছে তার সম্পদ রক্ষার, কাজে আমরা তোমাদের হত্যা করব। এইভাবে জন লক, লিবারেলিজমের জনক, দখলদারিত্ব আর হত্যার বৈধতা তৈরি করলো। কলোনিয়ালিজমের পক্ষে আরেকটা জাস্টিফিকেশন আসলো বিজ্ঞান থেকে এবং ডারউইনের বিবর্তনবাদের তত্ত্ব থেকে। এটা নিয়ে আমরা গত ক্লাসে কিছুটা আলোচনা করছিলাম। ইউরোপিয়ানরা রেসিজম অর্থাৎ বর্ণবাদ, ডারউইনের তত্ত্ব এবং বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যা মিলায় একটা খিচুড়ি তৈরি করে উপনিবেশবাদের পক্ষে একটা জাস্টিফিকেশন তৈরি করলো। এটাকে বলা হয় সায়েন্টিফিক রেসিজম বা বৈজ্ঞানিক বর্ণবাদ। ডারউইন বলল যে বিবর্তনের প্রক্রিয়ায় যারা যোগ্য, যারা উপযুক্ত, যারা শক্তিশালী তারা টিকে থাকে, যারা দুর্বল, যারা পশ্চাৎপদ তারা একসময় বিলুপ্ত হয়ে যায়। এটা প্রকৃতির নিয়ম। একটা প্রজাতি আদিম অবস্থা থেকে শুরু করে ধাপে ধাপে উন্নত হয় এবং এভাবে একটা অ্যাডভান্সড পর্যায়ে পৌঁছায়। একবার যখন সে অ্যাডভান্স পর্যায়ে পৌঁছা যায়, তখন আগেকার যে সংস্করণগুলো থাকে, যেগুলো তুলনামূলক নিম্নমানের, সেগুলো বিলুপ্ত হয়ে যায়। অর্থাৎ লেটেস্ট যে মডেলটা, সর্বশেষ যে সংস্করণ, সেটাই টিকে থাকে, কারণ ওটাই সাধারণত সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে উন্নত হয়। আগেকার যে সংস্করণগুলো ছিল, পুরনো যে মডেলগুলো ছিল, সেগুলো বাতিল হয়ে যায়, সেগুলো বিলুপ্ত হয়ে যায়। তো এই একই জিনিস মানুষের ক্ষেত্রেও হইতে পারে। মানুষের সবচেয়ে আদিম পর্যায় হলো বানর বা বন মানুষ টাইপের কিছু একটা, আর সবচেয়ে উন্নত ভার্সন হলো কারা? ইউরোপিয়ানরা। বন মানুষ আর ইউরোপিয়ানদের মাঝে মানুষের বিভিন্ন জাত আছে যারা ইউরোপিয়ানদের চেয়ে নিম্ন স্তরের, যেমন আফ্রিকানরা, যেমন ইন্ডিয়ানরা। তো সময়ের সাথে সাথে অবধারিতভাবে এই যে নিচু স্তরের মানুষ যারা আছে তারা বিলুপ্ত হয়ে যাবে। সেটা কিভাবে হবে? সবচেয়ে উন্নত, সবচেয়ে শক্তিশালী যে মানুষরা থাকবে তারা নিচু স্তরের মানুষদের জায়গা দখল করবে এবং তাদের নিশ্চিহ্ন করে ফেলবে। এটি প্রকৃতিতে হয়, এটাই প্রকৃতিতে হয়ে আসছে সবসময়। অর্থাৎ বিবর্তনের প্রক্রিয়ায় একটা প্রজাতির উন্নতি হয়, ওই প্রজাতির সবচেয়ে উন্নত সংস্করণ টিকে থাকে, মাঝের সংস্করণগুলো হারায় যায়। ইউরোপিয়ানরা মানুষের সবচেয়ে উন্নত সংস্করণ, কাজেই ইউরোপিয়ানদের মাধ্যমে একসময় অনুন্নত যেসব মানুষ আছে, আফ্রিকান, এশিয়ান, এরা একসময় নিশ্চিহ্ন হয়ে যাবে। এইভাবে বর্ণবাদ এবং গণহত্যার একটা বৈজ্ঞানিক অজুহাত দেওয়া হলো। আপাতভাবে উপনিবেশবাদের সমাপ্তি হইল গত শতাব্দীতে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1945 থেকে শুরু করে 1975 পর্যন্ত সময়টাতে বেশিরভাগ ইউরোপিয়ান শক্তি তাদের উপনিবেশগুলো থেকে সরে আসলো, সরাসরি নিয়ন্ত্রণ ছেড়ে দিল। এটাকে বলা হয় পিরিয়ড অফ ডিকলোনাইজেশন। তো তারা কেন উপনিবেশের নিয়ন্ত্রণ ছেড়ে দিল? এটা কি মানবতার কারণে, নিজেদের ভুল বুঝতে পেরে? না, মূলত যে দুটো বিশ্বযুদ্ধ হয়েছিল ইউরোপে, এগুলোর কারণে তাদের নিজেদের অর্থনীতি এবং রাজনীতিতে বড় ধরনের ধাক্কা লাগছিল। এই অবস্থায় উপনিবেশগুলোর নিয়ন্ত্রণ চালায় যাওয়া, ধরে রাখা তাদের কাছে কঠিন মনে হইল। এছাড়া উপনিবেশগুলোতে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আন্দোলন লেগে থাকতো, মানুষ জুলুম থেকে মুক্তি চাইতো। অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরপর স্নায়ুযুদ্ধ শুরু হলো,
আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে। তো এই দিকে তাদের মনোযোগ চলে গেল। তো এরকম নানা কারণে লাভ ক্ষতির হিসাব করে তারা উপনিবেশগুলোর সরাসরি নিয়ন্ত্রণ ছেড়ে দিল। তাহলে এর মাধ্যমে কি বাকি বিশ্ব পশ্চিমা নিয়ন্ত্রণ থেকে মুক্ত হইল? উপনিবেশগুলো অর্থাৎ দখল হওয়া অঞ্চলগুলো আপাতভাবে মুক্ত হইল, কিন্তু এসব দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতার বিশাল একটা অংশ বাইরের লোকদের হাতেই থেকে গেল। এগুলোর নিয়ন্ত্রণ ইউরোপিয়ানদের হাতেই থেকে গেল। অর্থাৎ বাহ্যিকভাবে মনে হচ্ছিল যে উপনিবেশবাদ শেষ হয়েছে, কিন্তু এই অঞ্চলগুলোর মূল নিয়ন্ত্রণ এক অর্থে ইউরোপিয়ানদের হাতেই থেকে গেল। জাস্ট প্রকাশ্য নিয়ন্ত্রণের বদলে অপ্রকাশ্য নিয়ন্ত্রণ শুরু হলো। উপনিবেশবাদের বদলে শুরু হলো নব্য উপনিবেশবাদ, নিওকলোনিয়ালিজম। শারীরিকভাবে পশ্চিমারা এখন আর নাই, তারা সরাসরি নিয়ন্ত্রণ করতেছে না, কিন্তু ইনডিরেক্টলি এখনো এই অঞ্চলগুলোর মৌলিক রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক অনেক সিদ্ধান্ত তারা নিয়ন্ত্রণ করে। কিভাবে? একটা কারণ হলো ইউরোপিয়ানদের তৈরি করা শাসন ব্যবস্থা, প্রশাসন, আইন এগুলোই এখন সব জায়গাতে চলতেছে। এটা তাদেরকে এক ধরনের ক্ষমতা দেয়। দ্বিতীয় কারণ হলো ইউরোপিয়ানরা এমন সব মানুষকে ক্ষমতায় রেখে গেছে বা এমন সব মানুষের কাছে ক্ষমতা হস্তান্তর করছে যারা তাদের অনুগত অথবা যারা চিন্তা ভাবনায় তাদের সবচেয়ে কাছাকাছি, যারা সমাজ, শাসন, অর্থনীতি সহ বিভিন্ন বিষয়ে ইউরোপিয়ানদের মতো চিন্তা করে, যারা ইউরোপিয়ানদের কাছ থেকেই শিখছে, তাদের কাছ থেকেই ট্রেনিং পাইছে। এটার ফলে ইউরোপিয়ানরা যাওয়ার পর এমন একটা শাসন ব্যবস্থা গড়ে উঠল যেখানে শাসক গোষ্ঠী সাধারণ মানুষের অবস্থা নিয়ে চিন্তিত না, বরং তাদের ফোকাস হলো লুটপাট করা। সেই আগের মতোই, আগে লুটপাট করতো সাদা চামড়ার লোক, এখন করে বাদামি চামড়ার লোক। এটা হলো পার্থক্য। আর পশ্চিমারা এইসব লোকদের ক্ষমতায় টিকায় রাখে, বিনিময়ে তারা পশ্চিমাদের বলে দেওয়া পলিসিগুলো বাস্তবায়ন করে এবং তারা নিশ্চিত করে যে এমন কেউ ক্ষমতায় আসবে না যারা এই বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ করবে, পশ্চিমা নিয়ন্ত্রিত এই বিশ্ব ব্যবস্থা পরিবর্তনের কথা বলবে। উপনিবেশবাদের সময় পশ্চিমারা বাকি পৃথিবীকে নিয়ন্ত্রণ করতো সামরিকভাবে। এখন তাদের হাতে নানা অপশন আছে, সামরিক আগ্রাসনের অপশন আছে, যেমন ইরাক এবং আফগানিস্তানে হয়েছে। তবে এটার বাইরেও বিভিন্ন অপশন আছে, যেমন অর্থনৈতিক প্রেসার ক্রিয়েট করা, স্যাংশন দেওয়া, নিষেধাজ্ঞা দেওয়া ইত্যাদি। এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিশেষ করে জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, IMF এগুলা। এই প্রতিষ্ঠান এবং সংস্থাগুলা বেসিক্যালি পশ্চিমের নিয়ন্ত্রণ বজায় রাখার প্রধান হাতিয়ারগুলোর একটা। এই প্রতিষ্ঠানগুলোর সব পলিসির কেন্দ্রে একটা লক্ষ্য থাকে, একটা গোল থাকে, সেটা হলো বিশ্বের উপর পশ্চিমা বিশ্বের যে নিয়ন্ত্রণ, বিশেষ করে আমেরিকার যে নিয়ন্ত্রণ, সেটা টিকায় রাখা। অনেক সময় স্যাংশন বা এই ধরনের জিনিসপত্র এমন কারো বিপক্ষে যাইতে পারে যাকে আমরা অপছন্দ করি, এবং এটাতে আনন্দিত হওয়া এটা ক্ষেত্র বিশেষে ভুল শুদ্ধ হইতে পারে, কিন্তু দিন শেষে বাস্তবতা হলো এগুলো আসলে নব্য উপনিবেশবাদের একটা হাতিয়ার। নিওকলোনিয়ালিজমের বাস্তবতা বোঝাইতে আরেকটা কনসেপ্টের কথা বলা যায়, সেটা হলো ডিপেন্ডেন্সি থিওরি, নির্ভরশীলতার তত্ত্ব। এটার মূল বক্তব্য হলো যে পোস্ট কলোনিয়াল যুগে, অর্থাৎ উপনিবেশের পরের যুগে, বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থাকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে পৃথিবীর কিছু অঞ্চল সবসময় পশ্চিমাদের উপর নির্ভরশীল হয় এবং তাদের চেয়ে পিছায় থাকে। কাজেই পশ্চিমের যে সমৃদ্ধি এবং স্বাধীনতার 70-80 বছর পরও এই যে আফ্রিকা, ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশের যে দারিদ্র, যে অনুন্নতি, এটা আসলে সিস্টেম্যাটিক। সিস্টেমটা এভাবেই তৈরি করা হয়েছে যে এই অঞ্চলগুলো পিছায় থাকবে এবং তাদের যে পিছায় থাকা এটা পশ্চিমের সমৃদ্ধিকে নিশ্চিত করবে। এইসব অঞ্চল থেকে পশ্চিমের দিকে সম্পদ যাওয়ার যে ফ্লো, যে ধারাটা উপনিবেশ আমলে শুরু হয়েছিল, সেটা জারি থাকবে। এছাড়া দীর্ঘ সময় ধরে ইউরোপের মাধ্যমে নিয়ন্ত্রিত হওয়ার ফলে এই অঞ্চলগুলোতে একটা বিশেষ ধরনের অর্থনৈতিক পরিবেশ তৈরি হয়ে গেছে, যেটা থেকে বের হওয়া মুশকিল। দখলদাররা যখন গেছে তখন অলরেডি ওই অঞ্চলের বিশাল পরিমাণ সম্পদ তারা লুট করে নিছে, ফলে ওই অঞ্চলের অর্থনীতি দখলদারদের উপর নির্ভরশীল হয়ে গেছে, অথবা অর্থনীতির বড় বড় খাতগুলোর নিয়ন্ত্রণ ইউরোপিয়ানদের হাতেই থেকে গেছে। তাছাড়া কোনো দেশ নিজের অবস্থা পরিবর্তন করতে চাইলেও সে আসলে বিশ্ব ব্যবস্থার সিদ্ধান্তের বাইরে যেতে পারতেছে না। IMF, ওয়ার্ল্ড ব্যাংক, WHO সিদ্ধান্তের বাইরে সে যেতে পারতেছে না। যেমন ধরেন পাকিস্তান IMF এর কাছ থেকে ঋণ নিছে, এখন IMF শর্ত দিয়ে দিবে অর্থনৈতিক পলিসি কি হবে, তার ম্যাক্রো ইকোনমিক পলিসি কি হবে, ইত্যাদি ইত্যাদি। পাশাপাশি সে অনেক ছোট ছোট বিষয় বলে দিবে
যেমন যারা সরকারি চাকরি করে তাদের বেতন এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে হবে, তোমরা এর বেশি বাড়াইতে পারবে না, কোথায় কোথায় তোমরা ভর্তুকি দিবা, এখানে এর বেশি দেওয়া যাবে না, এরকম অনেক কিছু তারা ঠিক করে দিবে। কেন ঠিক করে দিবে? সে বলবে যে তুমি যদি এইসব পলিসি না নাও তাহলে তুমি আমাকে আমার টাকা ফেরত দিতে পারবা না, তুমি আমাকে সুদ দিতে পারবা না, কাজে আমি যা যা বলছি এটা করো। এবং এর ফলে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই আইএমএফ এর কথাবার্তাগুলা বা বেশিরভাগ ক্ষেত্রে আসলে মেনে নেওয়া হয়। ফলে এইসব দেশের অর্থনৈতিক পলিসি পুরোপুরিভাবে বাইরের শক্তি এবং এইসব প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল। আর এই প্রতিষ্ঠানগুলো কারা নিয়ন্ত্রণ করে? পশ্চিম। তাই পশ্চিম যদি বলে তোমরা সিডো সনদ গ্রহণ করো, তোমরা 18 বছরের নিচে বিয়ের বিরুদ্ধে আইন করো, তোমরা স্কুলে যৌন শিক্ষা আনো, তোমরা লিভ টুগেদার, কাছে আসার গল্প, সমকামিতা, ট্রান্সজেন্ডার এগুলো প্রমোট করো, তখন এরা সেটা মেনে নেয়। এই শাসক গোষ্ঠীগুলা যেহেতু মৌলিকভাবে পশ্চিমের সমর্থনের উপর নির্ভরশীল, কারণ তারা দেশের মানুষের দিনের স্বার্থ দেখে না, তাই তারা কখনোই বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে সাহসী কোনো সিদ্ধান্ত নেওয়ার মুরদ রাখে না আসলে। কারণ তাদের ক্ষমতায় টিকে থাকাটা নির্ভর করে পশ্চিমের সমর্থনের উপরে, তাই তারা পশ্চিমকে আগাইতে চায় না, এই কারণে তারা এগুলো মেনে নেয়। তো এটা হলো ডিপেন্ডেন্সি। ফাইনালি কলোনিয়ালিজম কিভাবে আজকে আমাদের চিন্তা এবং জীবনকে প্রভাবিত করে সেটা নিয়ে সংক্ষেপে কিছু কথা বলা যায়। আজকে আমাদের জীবন, সমাজ, রাষ্ট্রের অনেক দিক আসলে উপনিবেশের ইতিহাস দ্বারা প্রভাবিত। উপনিবেশের উত্তরাধিকার আমরা এখনো ঘাড়ে নিয়ে আসি। উপনিবেশের সবচেয়ে স্পষ্ট উত্তরাধিকার হলো আমরা পশ্চিমের দেয়া আইন ফলো করি, তাদের রেখে যাওয়া বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা আমরা অনুসরণ করি। আমাদের দেশগুলোতে যে শাসন ব্যবস্থা আছে, যে বিচার ব্যবস্থা আছে, যেসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে, এই যে সেকুলার আইন, আদালত, গণতান্ত্রিক ব্যবস্থা, সাংবিধানিক শাসন, এরকম যা যা আছে এই সবই হলো পশ্চিমাদের রেখে যাওয়া ব্যবস্থার ধারাবাহিকতা। আমরা যখন সংবিধান তৈরি করি তখনও পশ্চিমের অনুকরণেই করি। ব্রিটেন, আমেরিকা কিংবা ফ্রান্সের সংবিধানের কপি করার চেষ্টা করি। অর্থাৎ আমাদের হত্যাকারী, আমাদের নির্যাতনকারী, আমাদের মা বোনদের ধর্ষণকারী, তাদের যে রেখে দেওয়া ব্যবস্থা সেটাকে আমরা আপন করে নিছি, সেটাকে আমরা নিজের করে নিছি, দাসত্বকে আমরা ইন্টারনালাইজ করে নিছি। এটা হলো উপনিবেশের সবচেয়ে বড় উত্তরাধিকার। আরেকটা হলো আজকের আধুনিক সীমান্ত এবং জাতিরাষ্ট্রগুলা, এই যে বর্ডার, এগুলো অধিকাংশ কিন্তু পশ্চিমাদের তৈরি করা। আগে এইসব অঞ্চল এইভাবে ভাগ ছিল না। আরবের ম্যাপ দেখেন, দেখবেন মানচিত্রের মধ্যে সোজা সোজা দাগ টানা। এগুলা কোত্থেকে আসছে? ব্রিটিশ আর ফ্রেঞ্চরা তৈরি করছে। তাদের কূটনৈতিক মার্ক সাইক্স, ফ্রসোয়া পিকো, এরা মদ খেতে খেতে, সিগার টানতে টানতে, মজ মাস্তি করতে করতে এইসব সীমানা তৈরি করছে। এবং এইসব ম্যান মেড বর্ডার দিয়ে তারা বিভিন্ন জাতিগোষ্ঠীকে কয়েক অঞ্চলে বিভক্ত করে ফেলছে। যেমন ধরেন কুর্দিরা, এরা ইরাক, সিরিয়া, তুরস্ক এই 3 দেশের মধ্যে ভাগ হয়ে আছে, যদিও তারা একটা জনগোষ্ঠী। উপমহাদেশে দেখেন ডুরান লাইন আছে, ডুরান লাইনের 2 পাশে আফগানিস্তান আর পাকিস্তান, যদিও এই লাইনের 2 পাশের মানুষ তাদের নিজেদের মধ্যে কোনো পার্থক্য করে না। এবং পশতুন গোত্রগুলা আজও এই লাইনটাকে পুরোপুরি কিন্তু মেনে নেয় নাই, তারা এই বর্ডারটাকে মানে না। তো এই যে কৃত্রিম সীমান্ত, এই যে কৃত্রিম রাষ্ট্র, এগুলা শুরু থেকেই অস্থিতিশীল। এই দেশগুলোর মধ্যে সবসময় একটা অস্থিরতা থাকে এবং থাকবে, এবং এটা ইচ্ছা করেই করা। পশ্চিমারা এটা ইচ্ছা করেই করছে যাতে তারা এটাকে ব্যবহার করতে পারে, তাদের কন্ট্রোলটা তারা যেন বজায় রাখতে পারে। এবং কৃত্রিম সব সীমান্ত বিভিন্ন জাতিগোষ্ঠীকে ইদার একে অপরের মুখোমুখি দাঁড় করায় দিছে, অথবা জোর করে ভিন্ন ভিন্ন গোষ্ঠীকে একে অপরের সাথে থাকতে বাধ্য করতেছে, যেটা তারা আগে এভাবে ছিল না। এভাবে একটা এথনিক টেনশন, একটা জাতিগত সংঘাতের পথ তৈরি করা হয়েছে, এবং পশ্চিমারা নিজেরা এটাকে উস্কে দিছে। ধরেন কোনো অঞ্চলে একাধিক জাতিগোষ্ঠী আছে, পশ্চিমারা কি করবে, মানে তারা কি করছে কলোনিয়াল টাইমে, তারা এদের মধ্য থেকে কোনো একটা গোষ্ঠীকে নিজেদের কাছে আনছে, নিজেদের অনুগত গোলাম বানাইছে, এবং বলছে যে তোমাদের যে ভাষা এটা খুব সুন্দর, তোমাদের যে সংস্কৃতি এটা খুব ভালো, আর বাকিদের গুলা খারাপ, বাকিদের গুলা বর্বর। এভাবে একটা টেনশন তৈরি করছে। আবার পশ্চিমের যারা অনুগত ছিল তারা ক্ষমতা পেয়ে অন্যান্য গোষ্ঠীর উপর জুলুম অত্যাচার করছে। এভাবে তাদের মধ্যে শত্রুতা তৈরি হয়েছে, ঘৃণা তৈরি হয়েছে। পরে পশ্চিমারা চলে গেছে, কিন্তু তারা এই যে গ্যাঞ্জাম লাগাইছে এটার কোনো সমাধান করে নাই। ফলে
নানা রকমের সংঘাত দেখা দিছে, যেমন মিয়ানমারে হয়েছে, যেমন রুয়ান্ডাতে হয়েছে। রুয়ান্ডাতে 1994 সালে গণহত্যা হয়েছে, রুয়ান্ডা জেনোসাইড, অনেকেই হয়তো বা জানেন। তো এটার মধ্যে দুটা জাতিগোষ্ঠী ছিল, হুতু আর তুৎসি। এবং 1994 সালে মাত্র 100 দিনের ব্যবধানে প্রায় 8 লক্ষ তুৎসিকে হত্যা করা হয়েছিল, লক্ষ লক্ষ নারীকে ধর্ষণ করা হয়েছিল। তো এটার কারণ কি? এরকম ঘৃণা কিভাবে তৈরি হয়? অনেক কারণ আছে, এবং এই ধরনের বিষয়গুলোর পেছনে কখনো একটা কারণ আসলে থাকে না। তবে একটা প্রধান কারণ ছিল পশ্চিমাদের পলিসি। পশ্চিমারা যখন রুয়ান্ডাতে শাসন করতেছিল, স্পেসিফিক্যালি জার্মানি, তখন তারা এই দুটা গ্রুপের মধ্যে তুৎসিদের প্রাধান্য দিত, এবং এতে করে এই দুই গ্রুপের মধ্যে একটা ঘৃণা এবং সংঘাতের প্রেক্ষাপট তৈরি হয়। পরবর্তীতে এটারই বিস্ফোরণ ঘটে এবং জেনোসাইড হয়। মুসলিম বিশ্বে দেখেন, লেবাননে খ্রিস্টান এবং সুন্নিদের নিয়ে একটা খিচুড়ি সংবিধান তৈরি করা হয়েছে, যেখানে নিয়ম হলো যে প্রেসিডেন্ট হবে সবসময় খ্রিস্টান, প্রধানমন্ত্রী হবে সুন্নি মুসলিম ইত্যাদি। এবং শুরু থেকে এখানে একটা অস্থিরতা রয়ে গেছে। একইভাবে সিরিয়ার ক্ষেত্রে পশ্চিমাদের পলিসি ছিল যে এমন ভাবে এটা সীমান্ত তৈরি করতে হবে, এমন ভাবে এটার ক্ষমতার কাঠামো তৈরি করতে হবে যাতে এখানে সবসময় একটা অস্থিরতা থাকে। এতে করে সুবিধা কি হবে, যে ইউরোপিয়ানরা সবসময় এখানে মধ্যস্থতা করতে আসতে পারবে, তারা এখানে একটা নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবে। অর্থাৎ পশ্চিমারা দুটা কাজ করছে, তারা তাদের শাসন এবং পলিসির মাধ্যমে কলোনিয়াল আমলে বিভিন্ন জাতিগত সমস্যা তৈরি করছে বা বিদ্যমান সমস্যা উস্কায় দিছে। দ্বিতীয়ত, তারা চলে আসার সময় এমন ভাবে সীমান্ত, সংবিধান, রাষ্ট্র তৈরি করছে যাতে করে এই সংঘাতগুলো সবসময় টিকে থাকে, এই সংঘাতগুলো সবসময় চলতে থাকে, এগুলো কোনো সমাধান যেন না হয়, এবং এই দেশগুলো সবসময় যেন কোনো না কোনো ভাবে পশ্চিমের উপর নির্ভরশীল থাকে। আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, এটাও উপনিবেশবাদের উত্তরাধিকার। এই শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার পেছনে মূল উদ্দেশ্য ছিল ইংরেজদের অনুগত একটা কেরানি শ্রেণী তৈরি করা, যারা ইংরেজদের অধীনে পিয়ন হবে, কেরানি হবে, এই ধরনের কাজকর্ম করবে। এরা ইংরেজি ভাষা পারবে এবং এরা বিভিন্ন কাজে ইংরেজদের হেল্প করবে। 1835 সালে একজন ইংরেজ রাজনীতিবিদ থমাস ম্যাকলে ভারতবর্ষের শিক্ষানীতির মূল নকশাটা ঠিক করে, এবং সে নিজে সরাসরি বলছে যে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের উদ্দেশ্য হলো এমন কিছু লোক তৈরি করা যাদের গায়ের চামড়া বাদামি, যাদের রক্ত ভারতীয়, কিন্তু তাদের রুচি, তাদের চিন্তা ভাবনা হবে আমাদের অনুকরণে, আমাদের স্বার্থকে সে নিজের স্বার্থ মনে করবে। এবং এই শিক্ষা ব্যবস্থা আজও একই কাজ করতেছে। পার্থক্য হলো এখন আর ইংরেজদের প্রতি আনুগত্য শেখানো হয় না, এখন সেকুলার লিবারেল বিশ্ব ব্যবস্থার প্রতি আনুগত্য শেখানো হয়। তাই আমরা দেখি যে এই সিস্টেম থেকে এমন মানুষ বের হয়ে আসতেছে যার নাম মুসলিম, যার চামড়ার রং বাদামি, কিন্তু সে আধুনিকতার ওয়ার্ল্ড ভিউর বাইরে, লিবারেল সেকুলারিজমের বাইরে চিন্তাই করতে পারে না। অনুগত কেরানি তৈরির যে শিক্ষা ব্যবস্থা, এটাও আসলে উপনিবেশবাদের উত্তরাধিকার। আরেকটা উত্তরাধিকার হলো পশ্চিমাদের হাতে তৈরি করা একটা এলিট শ্রেণী এবং একটা মধ্যবিত্ত শ্রেণী যারা তাদের প্রতি অনুগত। উপনিবেশ শাসন করার জন্য ইউরোপিয়ানদের সাহায্য দরকার ছিল। লোকাল কিছু মানুষ ছাড়া আসলে তো এত লোককে কন্ট্রোল করা যায় না, এই জন্য তারা কিছু লোকাল লোককে তাদের সহযোগী হিসেবে নিছে, এবং এই জন্যই তারা শিক্ষা ব্যবস্থাটা তৈরি করছে, যেটা আমরা একটু আগে বললাম। তো পোস্ট কলোনিয়াল স্টাডিজে এই ধরনের লোককে বলা হয় নেটিভ ইনফরমেন্ট, সহজ ভাষায় গাদ্দার। যখন ইউরোপিয়ানরা ছিল তখন এই গাদ্দাররা ইউরোপিয়ানদের হয়ে কাজ করছে, সাধারণ মানুষের ভাষা, তাদের চিন্তা, সমাজের বিভিন্ন বাস্তবতা পশ্চিমাদের কাছে ব্যাখ্যা করছে, অনুবাদ করে বুঝাই দিছে, পথঘাট চিনাই দিছে, বুদ্ধি দিছে, যাতে ইউরোপিয়ানরা তাদের যে শোষণ, তাদের যে শাসন, এই দুটাই সুবিধা মতো চালাইতে পারে। আবার তারা সাধারণ মানুষের মধ্যে ইউরোপিয়ান চিন্তা, সংস্কৃতি, আদর্শ এগুলোর প্রসার ঘটাইছে। সাধারণ মানুষকে গিয়ে তারা বুঝাইছে যে দেখো, ইউরোপিয়ানদের নিয়ন্ত্রণ মেনে নেয় ভালো, এদের বিরুদ্ধে বিদ্রোহ করার দরকার নাই, বরং ইউরোপের মতাদর্শের আলোকে জাতীয়তাবাদ, সেকুলারিজম এগুলো মেনে নিয়ে তাদের কাছে দেন দরবার করতে হবে। অর্থাৎ একদিকে তারা ইউরোপিয়ানদের জন্য নেটিভদের চিন্তাকে অনুবাদ করছে, অন্যদিকে ইউরোপিয়ানদের চিন্তা অনুবাদ করে নেটিভদের সেটা বুঝাইছে। তো এই যে তারা সার্ভিস দিছে, এই যে এত গুরুত্বপূর্ণ একটা সার্ভিস তারা দিছে, এই জন্য ইউরোপিয়ানরা তাদেরকে বিভিন্ন আমলা পদে বসাইছে, নানা উপাধি দিছে, এবং ইউরোপিয়ানরা যাবার সময় এই শ্রেণীটাকেই ক্ষমতায় বসায় গেছে। এরাই আমাদের দেশগুলোর মূল এলিট শ্রেণী হয়ে উঠছে, শাসক শ্রেণী হয়ে উঠছে। যখনই দেখবেন পশ্চিমারা কাউকে ডেকে এনে উপাধি দিচ্ছে, খেতাব দিচ্ছে,
স্যার উপাধি দিচ্ছে, তখন মোটামুটি 90% নিশ্চয়তার সাথে ধরে নিতে পারেন যে এই লোক কোনো না কোনো ভাবে পশ্চিমা বিশ্ব ব্যবস্থা কিংবা আকীদার খেদমত করতেছে। কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ক্ষেত্রে সে পশ্চিমাদের কোনো না কোনো একটা প্ল্যান বাস্তবায়নে ভূমিকা রাখতেছে। এটা সবচেয়ে সহজ উদাহরণ হলো মালালা ইউসুফজাই। তাকে নোবেল দেওয়া হয়েছে কেন? সে কি করছে? তাকে নোবেল দেওয়া হয়েছে কারণ মুসলিম বিশ্বের নারীদের জন্য পশ্চিমের যে এজেন্ডা সেটা বাস্তবায়নের একটা গুটি সে। এই নেটিভ ইনফরমেন্টরা আগেও ছিল, এই গাদ্দাররা আগেও ছিল, এরা এখনো আছে এবং এদের চেনা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। উপনিবেশবাদের উত্তরাধিকার হিসেবে আমরা যেসব জিনিস পাইছি তার মধ্যে আরেকটা হলো ইউরোসেন্ট্রিজম, ফিরিঙ্গি সেন্ট্রিক চিন্তা, যেখানে আমরা পৃথিবীকে দেখতে শিখি, নিজেদের দেখতে শিখি ইউরোপের চোখে। একটা উদাহরণ দেখেন, বিশ্বের যে ম্যাপ আছে, যে ম্যাপটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, সেটার মধ্যেও ইউরোসেন্ট্রিক কিছু বিষয় আছে। কিরকম? প্রথমত, এই ম্যাপের কেন্দ্র ধরা হয়েছে ইউরোপকে। দ্বিতীয়ত, এই ম্যাপটা এমন ভাবে তৈরি করা হয়েছে যেখানে ইউরোপের সাইজ অনেক বড় করে দেখানো হয় এবং অন্য অঞ্চলগুলোকে ছোট করে দেখানো হয়। এটা বাস্তবতার সাথে মিলে না, কিন্তু এভাবেই ম্যাপটা তৈরি করা হয়েছে। অর্থাৎ আমরা পৃথিবীকে এবং পৃথিবীতে আমাদের অবস্থানকে যেভাবে দেখতেছি সেটাও ইউরোসেন্ট্রিক চিন্তা দ্বারা প্রভাবিত। ইউরোপকে, পশ্চিমকে আমরা বাস্তবতার চেয়ে বড় করে দেখতেছি আর নিজেদেরকে দেখতেছি ছোট করে। একদম ছোটবেলা থেকে আমাদের কিভাবে শেখানো হচ্ছে, একদম ছোটবেলা থেকে আমরা এভাবেই চিন্তা করতে শিখতেছি। এছাড়া শিক্ষার ক্ষেত্রে ফিরিঙ্গি সেন্ট্রিক চিন্তার প্রভাব আছে, কিছুটা আমরা একটু আগেই আলোচনা করছি। এর বাইরে বিশেষ করে সোশ্যাল সায়েন্সেস বা সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে ব্যাপকভাবে ফিরিঙ্গি সেন্ট্রিক প্রভাব আছে, যেখানে বিভিন্ন সমাজ এবং চিন্তা ভাবনাকে বিচার করতে শেখানো হচ্ছে ইউরোপের তৈরি করা মাপকাঠিতে। ইউরোপের তৈরি করা মাপকাঠি দিয়ে আমরা জীবন এবং বাস্তবতাকে মাপার চেষ্টা করতেছি। যখন কোনো কিছু ইউরোপের মাপকাঠিতে মিলে আমরা সেটাকে ভালো মনে করি, যখন মিলে না আমরা সেটাকে কিছু না কিছু খারাপ নাম দিয়ে চিন্তা করতে শিখি। এভাবে আমরা সভ্যতা এবং বর্বরতার ধারণা নেই পশ্চিমের কাছ থেকে, মুক্তি আর দাসত্বের যে সংজ্ঞা নেই সেটাও নেই আমরা ফিরিঙ্গিদের কাছ থেকে। চিন্তা, পোশাক, আচার আচরণ এসবে যে যত বেশি পশ্চিমের মতো তাকে আমরা মনে করি মুক্ত চিন্তক, প্রগতিশীল। আর যার চিন্তা, পোশাক, আচরণ পশ্চিমের মতো না তাকে আমরা মনে করি বর্বর, মধ্যযুগীয়, মৌলবাদী, প্রতিক্রিয়াশীল ইত্যাদি। নিজের অজান্তেই বা অবচেতন ভাবে আমাদের মধ্যে আমাদের পূর্বপুরুষদের নিয়ে, আমাদের অতীত নিয়ে, আমাদের সমাজ নিয়ে, আমাদের সভ্যতা নিয়ে হীনমন্যতা কাজ করে। নানাভাবে আমাদের কথা কাজে এটা বের হয়ে আসে এবং নানাভাবে আমাদের মধ্যে পশ্চিমাদের মতো হওয়ার, তাদের জাতে ওঠার একটা প্রবণতা কাজ করে। এই সবকিছু মিলে আমাদের মধ্যে অনুকরণের একটা প্রবণতা তৈরি হয় এবং বিশাল সংখ্যক মানুষ তৈরি হয় যারা আসলে নারিকেলের মতো। নারিকেলের মতো মানে কি? নারিকেলের বাইরের রং কি বলেন তো? বাদামি, কিন্তু তার ভিতরে কি? সাদা। এরকম কিছু মানুষ তৈরি হয়েছে নারিকেলের মতো, যারা হলো বাইরে বাদামি কিন্তু ভিতরে সাদা। সে ভিতরে সাদা হইতে চায়, সে বাইরে মুসলিম কিন্তু ভিতরে সে পশ্চিমা, সেকুলার, লিবারেল, অথবা সে তাদের মতো হইতে চায় কোকোনাট মুসলিম। এরা পশ্চিমের অনুকরণ করে জাতে উঠতে চায়। এই কারণে আপনি দেখবেন যে সে হয়তো পশ্চিমের ক্রিটিসিজম করে কিংবা সে হয়তো অনেক ইন্টেলেকচুয়াল সাউন্ডিং কথাবার্তা বলে, কিন্তু সে গণতন্ত্র, ওয়েলফেয়ার স্টেট, ইসলামী জ্ঞানের রেনেসা এগুলোর বাইরে সে চিন্তা করতে পারতেছে না। অর্থাৎ পশ্চিম গ্রহণযোগ্য চিন্তার যে সীমারেখা তৈরি করে দিছে এটার বাইরে সে চিন্তা করতে পারতেছে না। পশ্চিমের যে বিরোধিতা সে করে, উম্মার উত্তরণের যে স্বপ্ন সে দেখে, কিংবা ইন্টেলেকচুয়াল সংগ্রামের যে ধারণা তার মধ্যে আছে, কোনো ক্ষেত্রে সে আসলে পশ্চিমের ঠিক করে দেওয়া সীমানার বাইরে যাইতে পারে না। সে সব দিকে পশ্চিমের অনুকরণ করে। পশ্চিমের যে বিরোধিতা সেটাও সে পশ্চিমের দেখানো ওয়েতে করে এবং এই ধরনের মানুষকে মনে করা হয় মুক্ত চিন্তক। কিন্তু যে আল্লাহর দিন চায়, যে আল্লাহ দিনের বাস্তবায়ন চায়, যে পশ্চিমাদের তৈরি করা চিন্তার দাসত্ব থেকে বের হইতে চায় এবং পশ্চিমাদের তৈরি করা সিস্টেম থেকে বাইর হতে চায় এবং যে ইসলামের শরিয়া থেকে সমাধান খুঁজতে চায় এবং ইসলামের ইতিহাস থেকে সমাধানের পদ্ধতি বের করতে চায়, পশ্চিমের দেখানো পথে না, তাকে বলা হয় ব্রেইন ওয়াশ, তাকে বলা হয় পশ্চাৎপদ, তাকে নানা ধরনের নাম দেওয়া হয়। এটা হলো ফিরিঙ্গি সেন্ট্রিক চিন্তার ফল। এভাবে নানাভাবে উপনিবেশবাদ আজও আমাদের জীবনকে এবং আমাদের চিন্তাকে প্রভাবিত করে যাচ্ছে এবং আজও আমরা এটার বোঝা বয়ে বেড়াচ্ছি। ইউরোপিয়ান কলোনিয়ালিজম ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আজকের বিশ্ব ব্যবস্থা কিভাবে গড়ে উঠলো, কেন আমরা এই আইনগুলো অনুসরণ করি,
কেন আমরা এই শাসন ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আছি, কেন আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে কিছু নির্দিষ্ট ধরনের সংস্কৃতি, আকিদা, আচরণ এগুলোকে প্রমোট করা হয়, কেন আমরা শুধু পশ্চিমের অনুকরণ করে অবক্ষয়ের দিকে যাচ্ছি, কেন পশ্চিমারা সমৃদ্ধ এবং এশিয়া এবং আফ্রিকার মতো জায়গাগুলো গরিব, এরকম অনেক বিষয়ের আলোচনাকে বুঝতে হলে, এসব আলোচনার উত্তর দিতে হলে আপনার কলোনিয়ালিজমকে বুঝতে হবে। রেনেসা এবং রিফরমেশন পার হয়ে এনলাইটেনমেন্টের মাধ্যমে ইউরোপ সেকুলার হয়ে ওঠে, মডার্নিটির জন্ম হয়। আর কলোনিয়ালিজমের মাধ্যমে এনলাইটেনমেন্টের চিন্তা ভাবনা, মডার্নিটি পুরা বিশ্বে ছড়ায় পড়ে। আজকে আমরা যেভাবে বিশ্বকে দেখি, যেভাবে নিজেদের দেখি, যেভাবে আমাদের অতীতকে দেখি, যেভাবে আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, তার কোনো কিছুই আসলে পুরোপুরিভাবে উপনিবেশবাদের প্রভাব থেকে মুক্ত না। আমরা একটা ব্যাপক ও বিস্তৃত ব্রেইন ওয়াশিং প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছি এবং ইউরোপিয়ানদের চোখে পৃথিবীকে দেখতে শিখছি। এই যে অপশিক্ষা, এটা থেকে বের হয়ে আসতে হলে, উম্মা আজকে যে অবস্থানে আছে এটাকে বুঝতে হলে, বিশ্লেষণ করতে হলে উপনিবেশবাদের বাস্তবতা এবং এর প্রভাব আমাদেরকে বুঝতে হবে। আর উম্মার প্রকৃত বিজয় চাইলে, দাসত্ব থেকে প্রকৃত মুক্তি চাইলে উপনিবেশবাদ, নব্য উপনিবেশবাদ এবং আদর্শিক উপনিবেশবাদের প্রভাব থেকে আমাদের মুক্ত হইতে হবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।